আজকে আমি আলোচনা করব জফলার উচ্চারণ বিধি নিয়ে। জফলা কখন উচ্চারিত হয়, আর যদিও উচ্চারিত হয় সেটি কিভাবে উচ্চারিত হয়, নিজের রূপে উচ্চারিত কখন হয়, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, প্রথম সূত্র কি রয়েছে, আদিতে জফলা থাকলে এ রূপে উচ্চারিত হয়। আদিতে বলতে শব্দের প্রথমে যে বর্ণটি থাকবে তার সাথে যদি জফলা যোগ থাকে, সেই জফলার উচ্চারণ কি হবে, এ সাউন্ড হবে। এখানে উদাহরণ দেখুন, ব্যস্ত, বয় জফলা, এই যে শব্দটি ব্যস্ত শব্দটির সবার প্রথমে বর্ণ রয়েছে ব, তারপরেই জফলা রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে বফলা শব্দের আদিতে রয়েছে, মানে ফলার যতগুলো রূপ রয়েছে সেইগুলো যখন কোনো বর্ণের সাথে প্রথমেই বসবে, কোনো শব্দের প্রথম বর্ণের সাথে ব্যবহৃত হবে, তখন সেই ফলাটিকে আমরা বলতে পারি যে শব্দের আদিতে বসেছে। অর্থাৎ এখানে দেখুন, ব সবার প্রথমে রয়েছে, অর্থাৎ প্রথম বর্ণ ব, তারপরেই জফলা যোগ হয়েছে। তাহলে আমরা বলতে পারি শব্দের আদিতে জফলা রয়েছে। শব্দের আদিতে যদি জফলা থাকে, সেই জফলা এ রূপে উচ্চারিত হয়। আপনি এটি উচ্চারণ করুন, কিভাবে উচ্চারিত হবে দেখুন, ব্যস্ত, ব্যস্ত লেখা আছে কিন্তু এই বানান বয় জফলা দন্তেশ্বয় ত, কিন্তু আমরা উচ্চারণ করছি ব্যস্ত। এটা তালবস্য হবে ভুল। দেখুন কিভাবে উচ্চারিত হয়েছে, বয় জফলা আকার, তালবস্যয় হসন্ত চিহ্ন, তারপরে তয় উকার লেখা আছে এই বানান, কিন্তু আমরা উচ্চারণ করছি এইভাবে, ব্যস্ত। এই যে জফলা এখানে কিন্তু এ রূপে উচ্চারিত হচ্ছে, ব্যাস, এস, ব্যাস, এস। দেখুন এস, এ রূপে উচ্চারিত হচ্ছে এখানে জফলা। নেক্সট উদাহরণ কি রয়েছে দেখুন, ব্যর্থ, ব্যর্থ লেখা আছে ব্যর্থ, কিন্তু আমরা উচ্চারণ করব কিভাবে, ব্যর্থ, ব্যর্থ। দেখুন আমরা কিভাবে উচ্চারণ করছি, ব্যর্থ, জফলা এখানে এ রূপে উচ্চারিত হচ্ছে। দ্বিতীয় সূত্রটি কি আছে দেখুন, শব্দের মাঝে বা অন্তে, অন্তে মানে শেষে জফলা থাকলে ওই জফলা কি করে, যে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণটিকে কি করে দেয়, ব্যঞ্জন বর্ণটিকে দ্বিত্ব করে দেয়, দুবার উচ্চারণ করে দেয়। উদাহরণে দেখুন, এই যে অদ্য শব্দটি রয়েছে, সবার শেষে রয়েছে জফলা, মাঝের উদাহরণটা দেওয়া হয়নি, তো আপনারা দেখে নেবেন। এই যে আমরা কিভাবে বানানটা লিখেছি দেখুন, অদ্য, অ দয় জফলা, এভাবে আমরা কিন্তু বানানটা লিখেছি। আর আমরা উচ্চারণ করি কিভাবে, অদ্য, এই যে ও হয়ে যাবে। এর নিয়ম আছে, আমি পরের ভিডিওতে বলবো। স্বরবর্ণের অর্থাৎ কারের যে রূপের উচ্চারণ বিধি, সেগুলো আমি পরের ভিডিওতে বলবো। তাহলে এখানে কিভাবে উচ্চারিত হবে, ওদ্দ, ওদ্দ। সূত্রটিতে রয়েছে, যদি শেষে বা মাঝে জফলা থাকে, এই যে জফলা যে বর্ণের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ যে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়েছে, সেই ব্যঞ্জন বর্ণটিকে কী করবে, দুবার উচ্চারণ করিয়ে দেবে। এখানে এই যে দ, এই ব্যঞ্জন বর্ণটির সাথে যুক্ত হয়েছে জফলা, এই দকেই দুবার এখানে উচ্চারণ করাবে এই শব্দটিতে। দেখুন কিভাবে উচ্চারিত হবে, ওদ্দ, ওদ্দ। এই যে ও হয়েছে, এখানে জফলার যে স্বরবর্ণ এখানে ও হয়েছে, কেন হয়েছে আমি আগের ভিডিওতে বলেছিলাম, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। নেক্সট উদাহরণ কি রয়েছে, মধ্য, মদ হয় জফলা, এইভাবে বানানটি লেখা আছে, কিন্তু আমরা এটাকে উচ্চারণ করি কিভাবে, মধ্য, মধ্য। দেখুন আমরা এভাবে উচ্চারণ করি বানানটিকে, মধ্য, মধ্য। এখানে একটা ভুল লেখা হয়েছে দেখুন, এই যে ধ, এই দুটি কিন্তু পরপর মহাপ্রাণ বর্ণ, এগুলো দুটি মহাপ্রাণ বর্ণ কিন্তু কখনোই পাশাপাশি বসতে পারে না, পাশাপাশি বসলেও এরা উচ্চারিত হতে পারে না। এই জন্য একটি হয়ে যায় অল্পপ্রাণ বর্ণ, নেক্সট হয়ে যাবে মহাপ্রাণ বর্ণ। মহাপ্রাণ বর্ণ, অল্পপ্রাণ বর্ণ দুটো একসাথে বসে, কিন্তু দুটি মহাপ্রাণ বর্ণ একসাথে বসতে পারে না। এখানে আমি ভুল লিখেছি, এটা দ হবে, মধ্য।
দেখুন এই যে ধ, এটি কিন্তু মহাপ্রাণ বর্ণ। সবসময় মনে রাখবেন যে দুটি মহাপ্রাণ বর্ণ পাশাপাশি বসে কখনোই উচ্চারিত হতে পারে না। ওই বর্ণটিকে উচ্চারণ করতে হলে একটি অল্পপ্রাণ বর্ণ হয়ে যাবে আর একটি মহাপ্রাণ বর্ণ হয়ে যাবে। দুটি অল্পপ্রাণ বর্ণ কিন্তু একসাথে উচ্চারণ হতে পারে, কিন্তু দুটি মহাপ্রাণ বর্ণ কখনোই একসাথে উচ্চারিত হতে পারে না। এই জন্য একটি হয়ে যায় অল্পপ্রাণ বর্ণ আর একটি হয়ে যায় মহাপ্রাণ বর্ণ। এখানে দ হলো অল্পপ্রাণ বর্ণ আর ধ হলো মহাপ্রাণ বর্ণ। তৃতীয় সূত্র কি রয়েছে, শব্দের আদিতে জফলার পরেই যদি ইকার থাকে, সেটি হ্রস্ব ই বা দীর্ঘ ই যে কোনো একটি হতে পারে। যদি ইকার থাকে জফলা একার হয়ে উচ্চারিত হবে। কি বলছে, এই যে শব্দ, এই উদাহরণটাতে দেখুন, এটি একটি পুরো শব্দ। এই শব্দের আদিতে জফলা রয়েছে, অর্থাৎ প্রথম বর্ণ এই বয়ের সাথে জফলা যোগ হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এটি আদিতে রয়েছে। তাহলে শব্দের আদিতে জফলার পরেই যদি ইকার থাকে, সেটি দীর্ঘ ই বা হ্রস্ব ই যে কোনো একটি হতে পারে। যদি ইকার থাকে সেই জফলা কি হয়ে যাবে, এ হিসেবে উচ্চারিত হবে, এ হয়ে উচ্চারিত হবে। লিখে দেখাচ্ছি, দেখুন দেখুন এভাবে উচ্চারিত হবে, ব্যতীত, ব্যতীত। এগুলি ফোনেটিক্সের ব্যাপার। যারা বাংলা নিয়ে পড়াশোনা করবে উঁচু লেভেলে, তো তাদের ক্ষেত্রে এটা জানা খুব দরকার। আপনারা যদি এখন থেকে এটা সম্পর্কে একটু ধারণা রাখতে পারেন, যখন আপনারা এই ফোনেটিক্স নিয়ে বিস্তারিত পড়বেন, তখন কিন্তু একটু সুবিধা হবে আপনাদের। এই যে এটাকে বাংলাতে ফোনেটিক্স, বাংলাতে এই যে এই উচ্চারণ বিধি রয়েছে, এটিকে ইংলিশে ফোনেটিক্স বলা হয়। একই জিনিস ইংলিশেও রয়েছে। তো যে কোনো ল্যাঙ্গুয়েজের মূল যে ভিত্তি, সেটা হলো ফোনেটিক্স, অর্থাৎ অরিজিনাল সাউন্ড, কিভাবে শব্দ তৈরি হলো, এই জিনিসগুলো জানাটা খুব দরকার। এগুলো সবসময় উঁচু লেভেলে যারা পড়াশোনা করে তারা পড়ে থাকে, নিচু লেভেলে যদিও বা দেওয়া হয় না এগুলো। তো এগুলো পড়তে হবে, আর এগুলো জানাটা খুব দরকার। আমরা বাংলা ভাষাতে কথা বলি, অর্থাৎ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমরা যে সব ঠিক বলে থাকি, সব ঠিক জেনে থাকি, সেটাও কিন্তু নয়। সঠিক জানার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে। মাতৃভাষা বলেই যে আমরা ঠিক বলবো তারও কিন্তু কোনো মানে নেই। যে কোনো মাতৃভাষা হতে পারে, সেটা হিন্দি, ইংলিশ, যাই হোক না কেন, মাতৃভাষাতেও অনেকেই উচ্চারণ ভুল করে থাকে, কারণ জানে না কেন হচ্ছে। তো সব কিছুর একটা কারণ জানা দরকার, কেন হচ্ছে লজিক জানা দরকার। যাই হোক, চলুন দেখে নিই 4 নম্বর সূত্র কি রয়েছে। যুক্ত বর্ণের সাথে জফলা যুক্ত হলে জফলা উচ্চারিত হয় না। যুক্ত বর্ণ বলতে দুটি বর্ণ একসাথে যুক্ত হবে, পরপর বসবে ওপর নিচে করে। তো এখানে দেখুন উদাহরণটি রয়েছে সন্ধ্যা। এই যে সন্ধ্যা, দন্তের সাথে ধ যুক্ত রয়েছে, এটাকেই আমরা বলবো যুক্ত বর্ণ। তাহলে কি বলছে, যে যুক্ত বর্ণের সাথে জফলা যদি যুক্ত হয়, তাহলে ওই জফলা উচ্চারিত হবে না। আপনি এই সন্ধ্যা এটিকে উচ্চারণ করুন, কীভাবে উচ্চারণ করছে দেখুন, কি আসছে উচ্চারণে, সন্ধ্যা, সন্ধ্যা। জফলার কোনো উচ্চারণ কিন্তু এখানে নেই। যুক্ত বর্ণের সাথে যুক্ত হলে, জফলা যুক্ত হলে সেটি আর উচ্চারিত হবে না। দেখুন উচ্চারণ হবে এটি। জফলার উচ্চারণ বিধি এটি শেষ নিয়ম ছিল। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে রফলার উচ্চারণ নিয়ে আলোচনা করব। রফলা কখন উচ্চারিত হয়, কখন উচ্চারিত হয় না, সেটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।